বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে তোমাদের নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। সেই অধ্যায়টা হচ্ছে তোমাদের বইয়ের দ্বিতীয় পত্রের যে প্রথম যে অধ্যায়টা আছে সেটা বাস্তব সংখ্যা। আজকে আমরা বাস্তব সংখ্যার প্রথম লেকচার নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা সম্পর্কে তোমাদের প্রাথমিক কিছু ধারণা আছে, কারণ ক্লাস 9-10-এ থাকতে তোমরা এই অধ্যায়টা সম্পর্কে পড়েছো। আজকে ওই অধ্যায়টারই আর একটু ডিটেলস এখানে আমাদের আছে, সেই নিয়ে আমরা একটু আলোচনা করব। তো যে অধ্যায়টা বলছেন, অধ্যায়টার নাম হচ্ছে কি বাস্তব সংখ্যা। তোমরা জানো অতি প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত আমাদের বর্তমান এবং ভবিষ্যতে যা কিছু আছে আশেপাশে সমস্ত কিছু গণনা করা, পরিমাপ করা, এগুলির জন্য আমরা আমাদের সংখ্যাগুলিকে ব্যবহার করি। এই সংখ্যার প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত এই সংখ্যাগুলির বিস্তৃতি ব্যাপক হয়েছে। এই সংখ্যাগুলিকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তো আমরা এই অধ্যায়টার মধ্যে এই বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে তোমাদের তৃতীয় যে অধ্যায়টা আছে, এই দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা, অবাস্তব সংখ্যা, একটা নাম হচ্ছে জটিল সংখ্যা। এই জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা। তো দেখো, এই সংখ্যাগুলি সম্পর্কে তোমাদের ধারণা আছে। 1, 2, 3, 4 এইভাবে যদি আমরা অসীম পর্যন্ত যেতে থাকি, তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে বলবো হচ্ছে আমরা স্বাভাবিক সংখ্যা। কি বলবো আমরা? স্বাভাবিক সংখ্যা। এই সংখ্যাগুলোকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, n এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যাকে। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা কাকে বলতে পারি? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাই না? এগুলো কি সব পূর্ণ সংখ্যা? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলবো আমরা? স্বাভাবিক সংখ্যা। এখন এই স্বাভাবিক সংখ্যাগুলির মধ্যে আমি যদি এখানে একটা 0 থেকে যদি শুরু করতাম, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এই 0, তখন আর এটার নাম স্বাভাবিক সংখ্যা হয়ে যাবে না, তখন এটার নাম হয়ে যাবে হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তখন কি নাম হবে? অঋণাত্মক সংখ্যা। তখন এটার নাম হবে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা অঋণাত্মক সংখ্যা কাকে বলতে পারি? অঋণাত্মক সংখ্যা হচ্ছে 0 এবং সকল স্বাভাবিক সংখ্যা গুলিকে একত্রে আমরা কি বলবো? অঋণাত্মক সংখ্যা। তো অঋণাত্মক সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি z is greater than or equal 0, greater than or equal 0। অঋণাত্মক সংখ্যাকে আমরা প্রকাশ করি z greater than or equal 0। অর্থাৎ এখানে দেখো 0 এবং 0 থেকে সমস্ত বড় সংখ্যাগুলি হচ্ছে কি? অঋণাত্মক সংখ্যা। তাহলে অঋণাত্মক সংখ্যা সেট কি হবে? greater than or equal 0 equal 0, 1, 2, 3 এভাবে কোন পর্যন্ত যাবে? অসীম পর্যন্ত যাবে। এগুলিকে আমরা কি বলবো? হচ্ছে অঋণাত্মক সংখ্যা। এবার এখান থেকে যদি আমরা আরো বাড়াই দিই, -1, -2, -3 অসীম পর্যন্ত যদি যাই, তাহলে এই সমস্ত সংখ্যাগুলোর নাম হয়ে যাবে হচ্ছে পূর্ণ সংখ্যা। এই সমস্ত সংখ্যাগুলোর নাম কি হয়ে যাবে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তাহলে একটু খেয়াল করে দেখো, এগুলি কি ধনাত্মক সংখ্যা? এটা 0 আর এগুলি কি ঋণাত্মক সংখ্যা। তাহলে ধনাত্মক, 0 এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে একত্রে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। এই পূর্ণ সংখ্যাকে আমরা প্রকাশ করব হচ্ছে z দ্বারা। এই পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করব আমরা? z দ্বারা। তাহলে পূর্ণ সংখ্যা আমরা কাকে বলতেছি? পূর্ণ সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক সংখ্যা, 0 এবং ঋণাত্মক সংখ্যার ঋণাত্মক পূর্ণ সংখ্যা গুলোকে একত্রে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাকে প্রকাশ করব হচ্ছে z দ্বারা। এই তাহলে z হচ্ছে কি? সকল পূর্ণ সংখ্যার সেট। z হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। মাইনাস অসীম থেকে -3, -2, -1, 0, 1, 2, 3 এভাবে অসীম পর্যন্ত এই সমস্ত সংখ্যাগুলো কি? এই সমস্ত সংখ্যাগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার আসো
এই পূর্ণ সংখ্যাগুলোর আবার এই সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। কি বলবো? ঋণাত্মক। শুধু ঋণাত্মক সংখ্যা বললে হবে না, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা, কারণ ঋণাত্মক সংখ্যা বলতে এখানে -0.01 আসতে পারে, -0.02 আসতে পারে, -0.03 আসতে পারে, তাই না? এগুলিও আসবে, কিন্তু এগুলিও হবে না। এটা হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা প্রকাশ করব z less than or equal 0 less than 0 থেকে ছোট সমস্ত সংখ্যাগুলি হচ্ছে কি তোমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি বুঝতে পারছো? তাহলে আমরা এখানে কয়েকটা সংখ্যা দেখলাম। একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এ পর্যন্ত, এরপর শূন্য নিয়ে হচ্ছে তোমার কি অঋণাত্মক সংখ্যা, এরপর স্বাভাবিক সংখ্যা শূন্য এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলিকে নিয়ে হবে কি সমস্ত পূর্ণ সংখ্যা, তাই না? আর শুধু ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর নাম হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি বুঝতে পারছো? এবার আসো ঋণাত্মক সংখ্যা কাকে বলে। এবার আসো ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা একটু খেয়াল করে দেখো, আমি যদি এরকম লিখি -1, -half, -0.3, -0.674, এগুলি কি সব ঋণাত্মক সংখ্যা, তাই না? এগুলি হচ্ছে কি সব ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ শূন্য থেকে ছোট যত সংখ্যা আছে, শূন্য থেকে ছোট যত সংখ্যা আছে এই সমস্ত সংখ্যাগুলি হবে কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। শূন্য থেকে ছোট সমস্ত সংখ্যাগুলো কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। মনে থাকবে কথা? ওকে। এবার আসো আমরা দেখি, তোমরা এই জিনিসগুলি জানো, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাকে আমরা প্রকাশ করব হচ্ছে p দ্বারা। মৌলিক সংখ্যা কি দ্বারা প্রকাশ করব? p দ্বারা প্রকাশ করব। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে এক ব্যতীত, প্রথমে আগে একটাকে বাদ দাও, এক ব্যতীত যতগুলি সংখ্যা আছে সেই সংখ্যাগুলিকে এক অথবা ওই সংখ্যা দ্বারা ভাগ করলে যদি বিভাজ্য মানে নিঃশেষে যদি বিভাজ্য হয়, যে সংখ্যাগুলোকে এক ব্যতীত যে সংখ্যাগুলিকে এক অথবা সেই সংখ্যা দ্বারা, মানে তুমি যে সংখ্যাটার কথা বলতেছো সেই সংখ্যাটা দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। ওই সংখ্যাগুলি ছাড়া বাকি যত সংখ্যা আছে সবই হচ্ছে কি মৌলিক সংখ্যা। যেমন ধরো 3 কে তুমি 1 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজিত হবে, আবার 3 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজিত হবে। 5 কে 1 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজিত হবে, আবার 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজিত হবে। বাট 4 কে দেখো 1 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজিত হয়, 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজিত হয়, আবার 4 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজিত হয়। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি 4 কি মৌলিক সংখ্যা নয়। তাহলে 4 হবে, 4 এর একটা নাম দেওয়া দরকার। 4 হচ্ছে যৌগিক সংখ্যা। 4 হচ্ছে যৌগিক সংখ্যা। 4 হচ্ছে কি যৌগিক সংখ্যা। আর 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এরকম অসংখ্য সংখ্যা, 29 এরকম সংখ্যা আছে। এই যে সংখ্যাগুলিকে শুধুমাত্র এক অথবা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না। এই কারণে এই সংখ্যাগুলির নাম হবে কি মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলির নাম হচ্ছে মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলির নাম হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার সেটকে আমরা p দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে p = আমরা লিখতে পারি 2, 3, 5, 7 এইভাবে অসীম পর্যন্ত যে সংখ্যাগুলি আছে সেগুলি হচ্ছে কি আমাদের মৌলিক সংখ্যা। এবার আসো আমরা এই যে এতক্ষণ পর্যন্ত যে সংখ্যাগুলি নিয়ে আমরা আলোচনা করছি এই সমস্ত সংখ্যাগুলি হচ্ছে আমাদের হচ্ছে মূলদ সংখ্যা। এবার দেখো বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়। বাস্তব সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মূলদ, আর একটা হচ্ছে অমূলদ। মূলদ এবং অমূলদ। ফার্স্ট আসলে মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা।
সংখ্যা। যে সকল সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায় সেই সকল সংখ্যাকে কি বলবো আমরা? মূলদ সংখ্যা। এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে q নট ইকুয়াল 0। q শূন্য হতে পারবে না, কারণ কি? q শূন্য হলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। qটা যদি শূন্য হয়ে যায় অসংজ্ঞায়িত হয়ে যায়। এবং এই p আর q অবশ্যই কার মধ্যে থাকবে? সমস্ত পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে, কিন্তু q 0 হতে পারবে না। p ও কি? পূর্ণ সংখ্যা, 0 ব্যতীত সমস্ত পূর্ণ সংখ্যা, 0 ব্যতীত, ঠিক আছে? 0 ব্যতীত সমস্ত পূর্ণ সংখ্যাগুলি হচ্ছে কি? এই মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? মূলদ সংখ্যাকে বলছি কি, যে সব সংখ্যা p বাই q আকারে প্রকাশ করা যায়, যেখানে শর্ত হচ্ছে q নট ইকুয়াল টু 0, q শূন্য হতে পারবে না, এবং p আর q অবশ্যই কোথায় থাকবে? সমস্ত পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে। তাহলে সেই সংখ্যাগুলিকে আমরা কি বলবো? সেই সংখ্যাগুলিকে আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা। কি বুঝতে পারছো? এবার আসো, তাহলে যেহেতু মূলদ সংখ্যা বললাম, তাহলে এবার আসো অমূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যা। তাহলে সহজভাবে বলতে পারি, যে সকল সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায় না, যে সকল সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায় না, সেই সকল সংখ্যাকে কি বলবো আমরা? অমূলদ সংখ্যা। যেখানে p আর q, p q অবশ্যই কার মধ্যে থাকবে? পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে ও সহমৌলিক। দুইটা কথা, সহমৌলিক। p ও q সমস্ত পূর্ণ সংখ্যা ও সহমৌলিক, এবং q নট ইকুয়াল টু 0, এবং q নট ইকুয়াল 0। তাহলে কি বলতেছি? p ও q নট বিলংস টু z, সরি, p ও q বিলংস টু z, p ও q বাস্তব সংখ্যার মধ্যে থাকবে, এবং এরা কি হবে? সহমৌলিক হবে, এবং q নট ইকুয়াল 0, q নট ইকুয়াল 0। তাহলে যদি হয়, তাহলে সেই সকল সংখ্যাকে কি বলবো আমরা? অমূলদ সংখ্যা। সেই সকল সংখ্যাকে কি বলবো আমরা? অমূলদ সংখ্যা। একটু খেয়াল করে দেখি, আমরা মূলদ আর অমূলদকে একটু চেনার চেষ্টা করি। দেখো, তোমরা যদি ক্যালকুলেটর হাতে নাও, দেখো তুমি 3 কে লিখতে পারো 3/1 লিখতে পারো, 0.5 এটাকে লিখতে পারো 5/10, 0.33 এটাকে লিখতে পারো 3/9 or 1/3 লিখতে পারো। তাহলে তুমি দেখো, এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, সবগুলো সংখ্যাকে p বাই q আকারে লিখতে পারতেছো, তাই না? সবগুলো সংখ্যা তুমি কি লিখতে পারতেছো? p বাই q আকারে লিখতে পারতেছো। বাট তোমাকে যদি আমি দেই এখন √2, তোমাকে যদি আমি দেই √3, তাহলে তুমি কি এই √2 এবং √3 কে p বাই q আকারে লিখতে পারবা? অবশ্যই তুমি p বাই q আকারে লিখতে পারবা না। কারণ কি? আমরা জানি √2 ইকুয়াল, তুমি যদি ক্যালকুলেটর নিতে 1.41 এভাবে অসংখ্য যেতে থাকবে। √3 কে যদি তুমি ক্যালকুলেটর নিতে 1.73 এভাবে অসংখ্য যেতে থাকবে, যার কোনো শেষ নেই। আর যার শেষ নাই, তুমি সেটাকে p বাই q আকারে লেখা তোমার পক্ষে সম্ভব না। এই কারণে এই সংখ্যাগুলিকে বলতেছে হচ্ছে অমূলদ সংখ্যা, আর উপরে যে সংখ্যাগুলি p বাই q আকারে লেখা যাচ্ছে সেই সংখ্যাগুলিকে বলতেছে হচ্ছে মূলদ সংখ্যা। বুঝতে পারছো? তো মূলদ সংখ্যাকে আমরা প্রকাশ করব হচ্ছে q দ্বারা। মূলদ সংখ্যাকে প্রকাশ করব আমরা কি দ্বারা? q দ্বারা প্রকাশ করব। আর অমূলদ সংখ্যাকে প্রকাশ করব qc, অর্থাৎ কমপ্লিমেন্ট, অর্থাৎ q এর বিপরীত, মানে q ছাড়া যা আছে সবগুলিকে আমরা কি দ্বারা প্রকাশ করব? qc। এটাকে বলবো কি? অমূলদ সংখ্যা। আর এই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা সমস্ত সংখ্যাকে একসাথে বলে হচ্ছে বাস্তব সংখ্যা। সমস্ত সংখ্যা একসাথে কি বলা হয়? বাস্তব সংখ্যা। এই যে অধ্যায়, যেটা আমাদের নাম এই বাস্তব সংখ্যা, এই অধ্যায়টার নাম হচ্ছে বাস্তব সংখ্যা। তো এই সমস্ত সংখ্যাগুলিকে আমরা কি বলবো? হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে প্রকাশ করব হচ্ছে r দ্বারা। বাস্তব সংখ্যা কি দ্বারা প্রকাশ করব? r দ্বারা। তাহলে r ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি r ইকুয়াল টু q ইউনিয়ন qc, অর্থাৎ মূলদ এবং অমূলদ এই সমস্ত সংখ্যাগুলিকে আমরা কি বলবো? বাস্তব সংখ্যা। কি বুঝতে পারছো? এবার দেখো, আমি স্বাভাবিক সংখ্যা শিখলাম, পূর্ণ সংখ্যা শিখলাম, মূলদ সংখ্যা শিখলাম, অমূলদ সংখ্যা শিখলাম, বাস্তব সংখ্যা শিখলাম। এদের মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো দেখো, সমস্ত পূর্ণ সংখ্যার মধ্যে, সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলি কার মধ্যে আছে? পূর্ণ সংখ্যার মধ্যে আছে। স্বাভাবিক সংখ্যাগুলি পূর্ণ সংখ্যার মধ্যে আছে। তাহলে আমি যদি এভাবে লিখি n belongs to
পূর্ণ সংখ্যা লেখা যাবে, তাই না? and belongs to z এটা লেখা যাবে। আবার z belongs to q, z belongs to q, সমস্ত বাস্তব সংখ্যাগুলি কোথায় লেখা যাবে? সমস্ত বাস্তব সংখ্যা কোথায় আছে? মূল সংখ্যার মধ্যে আছে। সমস্ত বাস্তব সংখ্যাগুলি মূল সংখ্যা, কারণ আমরা জানি মূল সংখ্যার মধ্যে বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যা, অপূর্ণ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা সব আছে। তাহলে আমরা কি বলতে z belongs to q। আবার q কোথায় আছে? q আছে বাস্তব সংখ্যার মধ্যে আছে। তাহলে এই তিনটাকে আমরা সমন্বয় করে কি লিখতে পারি? এই তিনটাকে আমরা সমন্বয় করে লিখতে পারি m belongs to, z belongs to, q belongs to, আর লিখতে পারি বাস্তব সংখ্যা সাবসেট অফ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা সাবসেট অফ মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা সাবসেট অফ বাস্তব সংখ্যা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখন আমরা এই সমস্ত সংখ্যাগুলিকে একটা চার্ট আকারে লিখি। দেখো কি লেখা যাবে। প্রথমে কি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা দুই ভাবে লেখা যাচ্ছে। এক অমূলদ সংখ্যা, দুই মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আবার দুই প্রকার। পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা দেখো আবার দুই প্রকার। একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, আর এটা হচ্ছে কি অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা আবার দুইটা, একটা হচ্ছে কি 0 আর এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যাগুলির মধ্যে দেখো আবার এটাকে আবার তিন ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার মধ্যে কি এক আছে? মৌলিক সংখ্যার মধ্যে এক নাই। এরপরে কি 1, আরেকটা হচ্ছে যৌগিক সংখ্যা। এই হচ্ছে পূর্ণ সংখ্যার ভাগ। মূল সংখ্যা থেকে আমরা পাচ্ছি কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আবার দুই প্রকার, ঋণাত্মক আর অঋণাত্মক। অঋণাত্মক আবার দুই প্রকার, 0 এবং স্বাভাবিক। স্বাভাবিক আবার তিন প্রকার, মৌলিক সংখ্যা, 1 এবং যৌগিক সংখ্যা। এই গেল তোমার পূর্ণ সংখ্যার ভাগ। এবার আসো ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা আবার দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, আর এটা হচ্ছে তোমার দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার দুই প্রকার, একটা হচ্ছে
প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত। অপ্রকৃতর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ দুই প্রকার, একটা হচ্ছে কি প্রকৃত আর একটা হচ্ছে কি অপ্রকৃত। অপ্রকৃত আরেকটা নাম হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে। আর দশমিক ভগ্নাংশ দেখো, আমরা একটু দেখি দশমিক ভগ্নাংশের মধ্যে আবার ভাগ আছে কিছু। সেটা হচ্ছে একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক, আর একটা হচ্ছে অসীম দশমিক। একটা হচ্ছে সসীম দশমিক আর একটা হচ্ছে অসীম দশমিক। এই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার ভাগ। তাহলে ফার্স্ট থেকে বাস্তব সংখ্যা, এটা দুই প্রকার, একটা হচ্ছে কি মূলদ আর একটা হচ্ছে অমূলদ। মূলদ আবার দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে একটা কি ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা আবার দুই প্রকার, একটা হচ্ছে ঋণাত্মক আর একটা হচ্ছে কি অঋণাত্মক। অঋণাত্মক আবার দুই প্রকার, একটা হচ্ছে শূন্য, স্বাভাবিক। স্বাভাবিক সংখ্যা তিন প্রকার, একটা হচ্ছে মৌলিক, মান, যৌগিক। আর ভগ্নাংশ সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের মধ্যে হচ্ছে প্রকৃত, অপ্রকৃত। অপ্রকৃতের মধ্যে আমরা জানি হচ্ছে আরেকটা ভগ্নাংশ আছে, সেটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ দুই প্রকার, একটা সসীম দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। সসীম কোনটা হচ্ছে 0.5, এটা হচ্ছে সসীম। 0.3333, এটা হচ্ছে কি অসীম। কি বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের সংখ্যার বিভিন্ন ভাগ। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের সংখ্যা নিয়ে আমাদের আলোচনা। এখন আমরা একটা ছোট্ট একটা প্রমাণ আলোচনা করে আজকে এই লেকচারটা শেষ করব। প্রমাণটা হচ্ছে যে তোমরা এগুলো পড়ছো ক্লাস 9 10 থাকতে, যে √3 একটা অমূল্য সংখ্যা, √2 একটা অমূল্য সংখ্যা, কিন্তু ওরকম ভাবে লিখলে এখানে নাম্বার পাবা না। তোমাদেরকে এখানে এইখানকার প্যাটার্ন অনুযায়ী লিখতে হবে। তোমরা যেহেতু একটু উপরে ক্লাসে উঠছো, তো লেখার স্ট্যান্ডার্ডটাও একটু হায়ার লেভেলের হতে হবে। তো আমি তোমাদের একটা দেখা দিচ্ছি, আমি তোমাদের দেখাবো হচ্ছে √3 একটা অমূল্য সংখ্যা, তোমরা বাসায় করে নিবা। √2 একটা অমূল্য সংখ্যা, √5, √11, √7 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এরকম যতই দেওয়া থাকে তোমরা একই নিয়মে করে নিতে পারবে। তাহলে এখন আমরা একটা প্রমাণ করব কি √3 একটি অমূল্য সংখ্যা। প্রমাণ করো যে √3 একটি অমূল্য সংখ্যা, এটা প্রমাণ করো। তো আমরা এতক্ষণ যে আলোচনা করছি, সেই আলোচনা থেকে দুইটা কথা পাইছি। সেটা হচ্ছে যে একটা কথা পাইছি, সেটা হচ্ছে যে সংখ্যা দুই রকম, বাস্তব সংখ্যা দুই রকম, একটা হচ্ছে কি মূলদ, একটা হচ্ছে অমূলদ। হয় মূলদ না হয় অমূলদ। তাহলে তুমি এখানে কি প্রমাণ করবে? যে তুমি প্রমাণ করবে √3 একটি অমূলদ সংখ্যা। আচ্ছা, আমি যদি প্রমাণ করে দেখা যে √3 মূলদ সংখ্যা নয়, তাহলে কি অমূলদ সংখ্যা? আমরা ধরে নেব যে √3 একটা মূলদ সংখ্যা। কি করব? ধরে নেব যে √3 একটা মূলদ সংখ্যা, এবং ধরে নিয়ে প্রমাণ করে দেখাবো যে √3 মূলদ সংখ্যা না। তাহলে কি হবে? অবশ্যই অমূলদ সংখ্যা, কারণ আমরা মাত্র শিখছি সংখ্যা দুইটা, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে কি অমূলদ। যদি মূলদ হয় তাহলে অমূলদ হবে না, অমূলদ হলে মূলদ হবে না। তাহলে আমরা এখন ধরবো, আমরা এখন কাজ করব কি, মনে ধরে নেব যে √3 একটি মূলদ সংখ্যা। ধরে নিয়ে আমরা প্রমাণ করে দেখাবো যে √3 মূলদ সংখ্যা না। তাহলে কি হবে? অবশ্যই অমূলদ সংখ্যা। ঠিক আছে? তাহলে আমরা করি, মনে করি √3 একটি মূলদ, মনে করি √3 একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার কি শর্ত ছিল একটু খেয়াল আছে? মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে p/q আকারে লেখা যায় তাদেরকে কি বলবো আমরা? মূলদ সংখ্যা। যেখানে pq belongs to z এবং q not equal to 0, এটা ছিল আমাদের। ঠিক আছে? তো এখানে আমরা লিখি, তাহলে আমরা কি লিখতে পারি? এবং √3 equal to কি লিখতে পারি? p/q, যেখানে আমরা বলবো যেখানে
পিও কিউ ধনাত্মক পূর্ণ সংখ্যা, পিও কিউ ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং সংখ্যা দ্বয়ের মধ্যে 1 ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই। কোনো সাধারণ উৎপাদক নেই। ধরলাম কি √3 p বাই কিউ, যেখানে কিউ কি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং সংখ্যাদের মধ্যে কি 1 ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং 3 p স্কয়ার বাই কিউ স্কয়ার, কি করলাম? বর্গ করে। তাহলে আমরা এখানে লিখতে পারি বা p স্কয়ার কি লিখতে পারি? 3q স্কয়ার। তাহলে আমরা এখানে এটা একটা সমীকরণ হলো। তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখো, এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে 3q স্কয়ার কি 3 দ্বারা বিভাজ্য। যে এখানে 3 গুণাকার আছে, তাহলে 3q স্কয়ার কি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। স্পষ্টত 3q স্কয়ার 3 দ্বারা বিভাজ্য। স্পষ্টত 3q স্কয়ার 3 দ্বারা বিভাজ্য। তাহলে p স্কয়ার 3q স্কয়ার, এইটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এইটা সমান এইটা, তাহলে অবশ্যই এটা কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সুতরাং p স্কয়ার 3 দ্বারা বিভাজ্য। আমরা জানি কোন সংখ্যার স্কয়ার যদি কোন একটা সংখ্যা দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে এটার মূল সংখ্যাটাও সেই সংখ্যাটা দ্বারা বিভাজ্য হবে। যেমন p স্কয়ার 3 দ্বারা বিভাজ্য হলে p ও কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং p 3 দ্বারা বিভাজ্য, p 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, p 3 দ্বারা বিভাজ্য। এটা আমাদের প্রথম স্টেজ শেষ। এখন আমরা ধরি p 3m, যেখানে m একটি পূর্ণ সংখ্যা, যেখানে m একটা পূর্ণ সংখ্যা। আমরা এটা ধরে নিলাম যে m একটা পূর্ণ সংখ্যা। তাহলে p এর মানটা আমরা যদি 1 নং বসাই দিই, তাহলে সুতরাং 1 নং হতে পাই 3m হোল স্কয়ার ইকুয়াল টু 3q স্কয়ার। তাহলে এখানে লিখতে পারি বা 9m স্কয়ার ইকুয়াল টু 3q স্কয়ার, বা ওই পাশে 3 3 বাদ দিয়ে তাহলে কি লিখতে পারি? 3m স্কয়ার ইকুয়াল টু হচ্ছে q স্কয়ার। 3m স্কয়ার ইকুয়াল টু হচ্ছে q স্কয়ার। তাহলে এখানে আমরা বলতে পারি স্পষ্টত এটাকে, তাহলে এখান থেকে লিখতে পারি বা q স্কয়ার ইকুয়াল টু 3m স্কয়ার, এটাকে 2 নং সমীকরণ দাও। তাহলে এখানে আমরা বলতে পারি কি স্পষ্টত 3m স্কয়ার কি 3 দ্বারা বিভাজ্য। স্পষ্টত 3m স্কয়ার 3 দ্বারা বিভাজ্য। 3m স্কয়ার 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং q স্কয়ার 3 দ্বারা বিভাজ্য এবং q 3 দ্বারা বিভাজ্য। তাহলে q 3 দ্বারা বিভাজ্য। একটু খেয়াল করে দেখো, এখানে তুমি বললাম হচ্ছে p
P3 দ্বারা বিভাজ্য, এখানে তুমি বলতেছো হচ্ছে Q3 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা লিখছি P এবং Q উভয় 3 দ্বারা বিভাজ্য। কিন্তু তুমি এখানে লিখছো যে P ও Q ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং সংখ্যা দ্বয়ের মধ্যে 1 ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নাই, 1 ব্যতীত কোনো সাধারণ উৎপাদক, দ্যাট মিন্স 1 ছাড়া P আর Q কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না। কিন্তু তুমি এখানে প্রমাণ করে দেখাইছো হচ্ছে P ও 3 দ্বারা বিভাজ্য এবং Q 3 দ্বারা বিভাজ্য, কিন্তু তুমি এখানে বলছো যে P আর Q কে শুধু 1 দ্বারা ভাগ করা যাবে, আর কিছু দ্বারা ভাগ করা যাবে না। কিন্তু তুমি প্রমাণ করে দেখাচ্ছ যে P এবং Q উভয় 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে এটা সম্পূর্ণ কি আমাদের যে শর্ত ছিল এই শর্ত সম্পূর্ণ বিরোধী একটা কাজ করছি, তাই না? কারণ তোমার শর্ত ছিল 1 দ্বারা বিভাজ্য, বাট তুমি এখানে দেখাচ্ছ কি 3 দ্বারা বিভাজ্য। তুমি এখানে বলছো 1 ব্যতীত, 1 ছাড়া আর কিছু দ্বারা ভাগ করা যাবে না, সাধারণ উৎপাদক মানে কি ভাগ করা যাবে না। আর এখানে তুমি দেখাচ্ছ যে 3 দ্বারা ভাগ করা যাবে, P ও 3 দ্বারা ভাগ করছে, Q 3 দ্বারা ভাগ করছে। তাহলে এটা আমরা বলতে পারছি স্পষ্টত এটা আমাদের শর্ত বিরোধী, এটা যে আমাদের যে শর্তগুলি আছে সেই শর্ত সম্পূর্ণ বিরোধী। আর যেহেতু এটা শর্ত বিরোধী, তাহলে এটা কিভাবে প্রমাণ করছি? যখন আমরা √3 একটি মূলদ সংখ্যা ধরে নিয়ে আমরা প্রমাণ করছি, তাহলে কি অবশ্যই √3 মূলদ সংখ্যা না। তাহলে √3 মূলদ সংখ্যা না হলে তাহলে কি লেখা যাবে? √3 একটি অমূলদ সংখ্যা। কি বুঝতে পারছো? তো এই কথাগুলি এখন আমি একটু লিখব। দেখো, সুতরাং 1 ও 2 নং হতে দেখা যায়, সুতরাং 1 ও 2 নং হতে দেখা যায়, সুতরাং 1 ও 2 নং হতে দেখা যায় P ও Q উভয়ই 3 দ্বারা বিভাজ্য, P ও Q উভয়ই 3 দ্বারা বিভাজ্য, যা আমাদের প্রস্তাবনা বিরোধী। যে আমাদের প্রস্তাবনা বিরোধী, কারণ P ও Q এর মধ্যে 1 ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই, 1 ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই। সুতরাং √3 মূলদ সংখ্যা হতে পারে না, √3 মূলদ সংখ্যা হতে পারে না। সুতরাং √3 অমূলদ সংখ্যা, তো এইভাবে আমরা √3 অমূলদ সংখ্যা প্রমাণ করতে পারি। তো তোমাদের পরীক্ষা হয়তো √3 আসবে না, হয়তো √2 আসবে, এবার আবার √7 আসবে বা √11 আসবে। তো তোমাদের যাই আসো, শুধুমাত্র 3, যখন আমি √3 এর জন্য 3 লিখছি, যদি √11 বলতে এখানে কত লিখবো? 11 লিখবো, 11 লিখবো, √17 বলতে 17 লিখবো, √18 বলতে 18 লিখবো। মানে তোমাকে যা বলবে শুধু তুমি তাই লিখবে। 3 জায়গায় 3, 11, 17, 18, 19, 20, তোমাকে যা বলবে, তোমার যেটার কথা বলবে তুমি শুধুমাত্র সেটাই লিখবা এখানে, ঠিক আছে? তো তোমরা বাকি নিজেরা বাসায় একটা প্র্যাকটিস করো, সেটা হচ্ছে √7 একটা অমূলদ সংখ্যা, এটা একটু প্র্যাকটিস করো বাসায়, যে √7 একটা অমূলদ সংখ্যা, এটা একটু প্রমাণ করে তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকলো, তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।